আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই, হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব ডক্টর ইউনূস। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনের সঙ্গে ফখরুলের বৈঠক। দিল্লি থেকে ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের 20 জন রাষ্ট্রদূত। খেলাপি ঋণ এখন 2,85,000 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। বিশ্ব ইজতেমার 2 পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা। আয়কর রিটার্ন জমার সময় 1 মাস বেড়েছে। 17 দিনে ডেঙ্গুতে প্রাণহানি 100, একদিনে রেকর্ড 1389 রোগী হাসপাতালে ভর্তি। সপ্তাহে 4 দিন 24 ঘন্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর। 53 জনের বিরুদ্ধে 7 শিবির নেতার গুম ও নির্যাতনের অভিযোগ। স্বর্ণ পাচারে জড়িত এয়ারক্রাফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এনবিআর চেয়ারম্যান। উত্তপ্ত মণিপুর, ভোটের প্রচার বাতিল করে দিল্লি ফিরলেন অমিত শাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈর শাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছেন 19,931 জন। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকাল 4:30টায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। ভারতের দিল্লিতে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসছেন। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। তিনি বলেন, আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি। বর্তমানে দেশে মোট খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা বিতরণ করা ঋণের 17%। রোববার এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 17%। গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা, অর্থাৎ গত 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মূলত তার পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী 30 নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর 2024।
2025 সালে 2 পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিজ্ঞপ্তি দেওয়া করা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড আজ এক ঘোষণায় জানিয়েছে, কোম্পানি ব্যতীত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বাড়ানো হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে এই নতুন সময়সীমা কার্যকর হবে। এনবিআর জানিয়েছে, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে রিটার্ন জমা দেওয়ার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ডেঙ্গুতে নভেম্বরে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা দ্রুতই বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই এমন অবস্থা। ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 415 জনে। নভেম্বরের 17 দিনে মারা গেছেন 100 জন আর আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 18,167 জন। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 1389 রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে এই সংখ্যা ছিল নভেম্বরের 5 তারিখে 1370 জন। এবছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89,984 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক তথ্যে এটা জানানো হয়েছে। শীতকালে ঘন কুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করতে পারে। সেজন্য 4 দিন 24 ঘন্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। বিগত সরকারের আমলে সংগঠিত নির্যাতন ও গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত 7 জনের পক্ষ থেকে পৃথকভাবে 7টি অভিযোগ দায়ের করা হয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসে তারা লিখিত অভিযোগ দাখিল করেছেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, স্বর্ণ চোরাচালানকারীরা পাচারের উদ্দেশ্য যেসব এয়ারক্রাফট ব্যবহার করবে সেসব এয়ারক্রাফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এয়ারক্রাফট থেকে স্বর্ণ উদ্ধার হলে অবশ্যই থানায় মামলা করতে হবে। আজ রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে প্রবাসী যাত্রীদের জন্য নির্মিত হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবাসী যাত্রীরা বিমানবন্দর কাস্টমসে যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হন, এজন্য বিমানবন্দরে এই হেল্প ডেস্ক নির্মাণ করা হলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। 6 জনের মরদেহ উদ্ধারের পর থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের বিক্ষোভে পড়ছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এদিকে শনিবার ইম্ফলের 3 মন্ত্রী এবং 6 জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। এরপরই মহারাষ্ট্রে প্রচারণা কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেলেন অমিত শাহ। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।